আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আজ 20শে জুন বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার জনপ্রিয় সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহানা নাজনীন। বরাবরের মতোই কারিগরি সহযোগিতায় আমার সাথে আছেন এইচবি রিতা। প্রিয় দর্শক, অতিথির কাছে যাবার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি টক অফ দ্য উইক অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা। প্রথম আলো ইউএসএ ফেসবুকে লাইভে পেজে অনুষ্ঠানটি দেখা যাচ্ছে। লাইক শেয়ার দিতে ভুলবেন না। প্রথম আলো ny.com-এ দেখে নিতে পারেন গুরুত্বপূর্ণ সব খবর। ভিডিও ট্যাবে গিয়ে দেখতে পারেন পুরনো অনুষ্ঠানে ধারণ করা মূল্যবান সব আলোচনা তথ্যচিত্র। আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন। আপনিও সঙ্গে থাকুন। এবার আসছি অতিথির কাছে। আজ আমাদের সাথে আছেন নাদিরা ফারুক। নাদিরা ফারুকের জন্ম বাংলাদেশের ঢাকায়, বর্তমানে বাস করছেন নিউ জার্সিতে। নাদিরা ফারুক ভিকারুননিসা নূন স্কুল থেকে এসএসসি এবং হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। এরপর তিনি পেনসিলভেনিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এ ব্যাচেলর এবং পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। নাদিরা ফারুক পেনসিলভেনিয়ার একজন লাইসেন্সড সিপিএ। বর্তমানে তিনি সিপিএ ফার্মে অডিট ম্যানেজার হিসেবে কর্মরত। গত 25 বছর ধরে অ্যাকাউন্টিং এবং অডিটে কাজ করছেন নাদিরা ফারুক। তিনি সাউথ জার্সি ওয়েস্ট বেঙ্গল বাংলা স্কুলে একজন বাংলার শিক্ষক হিসাবে কাজ করেছেন 1991 থেকে 2007 পর্যন্ত। 2018 সাল থেকে সাউথ জার্সি WICC বাংলা স্কুলে একজন বাংলা শিক্ষক হিসাবে আছেন বর্তমান সময় পর্যন্ত। স্বাগত জানাচ্ছি আমাদের নাদিয়া ফারুককে। নাদিরা ফারুক আপা, কেমন আছেন আপনি? আপনি ক্যামেরাটা কি অন করেছেন? হ্যাঁ, ক্যামেরা অনই আছে। হ্যাঁ, কেমন আছেন আপনি? আপনাকে ভালো আছি, স্বাগতম। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আজকে আপনাকে আচ্ছা, পেয়ে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ তোমাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি দর্শক শ্রোতা সবাইকেই বলছি আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি একটা সুযোগ পেয়েছি আজকে সোহানার কাছ থেকে আপনাদের সামনে এসে কিছু বাংলা স্কুলের কথা বলার জন্য। সেজন্য অনেক অনেক ধন্যবাদ সোহানাকে। বিশেষ করে আমার জীবন বৃত্তান্ত এত সুন্দর করে কখনো কেউ উপস্থাপন করেনি। তো সেজন্য বিশেষ ধন্যবাদ। ধন্যবাদ যেই প্রথম আলোকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, এই সম্মান দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে দর্শক শ্রোতাদেরকে বলছি, আপনারা ধৈর্য ধরে থাকুন। আমার মনে হয় আপনারা খুব একটা হতাশ হবেন না আমার কথা শুনে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আসার জন্য। আজকে আমি জানি সোহানার হয়তো কিছু প্রশ্ন আছে। আমার তো বাংলা স্কুল হ্যাঁ, সম্বন্ধে বলতে অবশ্যই। গেলে অনেক কিছুই হয়তো বলতে পারবো, কিন্তু দেখা যাক জি। ওর প্রশ্ন কি, আর আমি সেইভাবেই উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপা। আমি প্রথমেই যেটা জানতে চাচ্ছি যে আপনার বাংলা স্কুল সম্পর্কে এটা জানতে চাই যে কবে এই স্কুল শুরু করেছেন এবং কিভাবে যাত্রা শুরু হলো, এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে একটু বলবেন। এই প্রশ্নটা করে তুমি আমার একটা বিশেষ একটা জায়গায় আঘাত দিয়ে ফেলেছো। সেটা হচ্ছে 1990 সনে, 91 সনে আমার মেয়ের তখন 6 বছর বয়স। হ্যাঁ, তো তখন আমার মনে হয়েছে যে ওকে আমার বাংলা শেখানো দরকার। এবং সেই থেকেই আমি জানতে পারি যে আমাদের সাউথ জার্সিতে একটা বাংলা স্কুল আছে। এটা পশ্চিমবঙ্গের পরিচালিত একটা স্কুল। তো আমি ওখানে আমার মেয়েকে নিয়ে যাই, ওখানে ওকে ভর্তি করে দিই। এবং কয়েকদিন যাওয়ার পরে আমি নিজেও ভর্তি হয়ে যাই ওখানে ওদের শিক্ষিকা হিসাবে। তো সেখান থেকে আমার যাত্রা শুরু। আমিও যাচ্ছি স্কুলে, আমিও যাচ্ছি ওখানে শিক্ষিকা হিসাবে। তারপরে ও 8 গ্রেড পর্যন্ত বাংলা স্কুলে ছিল। তারপরে ও তো হাই স্কুলে যাওয়ার পরে আর বাংলা স্কুলে অ্যাটেন্ড করতে পারেনি। কিন্তু আমি কিন্তু ওদেরকে আর ছাড়িনি, আমি ছিলামই ওখানে। তো ওখানে প্রায় 2007 পর্যন্ত ছিলাম। তারপরে আম, কোনো কারণে ওদের এনরোলমেন্ট একটু কমে যাচ্ছিল। তো তারপরে সেই সময় WICC সাউথ জার্সি থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয় ওদের বাংলা স্কুল জয়েন করার জন্য। তো আমি খুব খুশি মনে জয়েন করি, কারণ আমার শেখাতে বাচ্চাদের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে। সো আমি সেইভাবে ওখানে জয়েন করি এবং এখন পর্যন্ত ওখানেই আছি। তো এই হলো আমার যাত্রা শুরুর কাহিনী আর কি। হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগলো শুনে যে নিজের বাচ্চার ভেতর দিয়ে আপনি অন্য সব বাচ্চার ইচ্ছেগুলো বা আপনার ইচ্ছাটা বাচ্চাদের ভিতরে চালিত করে দিয়েছেন, পরিচালিত করে দিয়েছেন। এটা খুব অনেকটা ভালো তাই। একটা উদ্যোগ। খুব ভালো একটা উদ্যোগ।
আরেকটু জানতে চাচ্ছি স্কুল সম্পর্কেই, যে আপনার স্কুলের কার্যক্রম সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। যেমন এটা সপ্তাহে কদিন করা হয়, কত ঘন্টা, আম, এখানে কয়জন শিক্ষক জড়িত, এবং কিভাবে এই শিক্ষা পদ্ধতি আপনি শিক্ষার্থীদের জন্য কাজ করে থাকে, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। নিশ্চয়ই। তো আমাদের এটা এখনকার কথা বলছি। এখন তো আমাদের অনলাইনই হয়। হুম হুম। প্রথম যখন আমরা শুরু করেছিলাম তখন ইন পার্সন ছিল। কোভিড এর পরের সময় থেকে আমরা এটাকে অনলাইনে এনেছি আর কি। সো আমাদের ক্লাস এখন হয় শনিবারে। আমাদের সকাল 10টা থেকে শুরু হয়, এবং এটা প্রায় 1টা পর্যন্ত চলে। তো প্রত্যেকটা আমাদের এখানে 3টে গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। সো প্রত্যেকটা ক্লাসই 45 মিনিটস করে। তো ইদানিং আমরা এবছর আবার একটা গানের ক্লাসও অ্যাড করেছি। সো ইটস অ্যানাদার 45 মিনিটস। সো আমাদেরকে বলতে গেলে 10টা থেকে নিয়ে 1টা কি 1:30 পর্যন্ত আমরা সবাই এখানে ব্যস্ত থাকি আর কি। তো শনিবারে ক্লাস হয়। এখন কোন আমাদের যে কার্যক্রম যেটা আছে সেটা আমরা ঠিক করি বয়স, খানিকটা বয়স দিয়ে আর খানিকটা কে কতটা জানে। অনেক সময় দেখা যায় যে বাড়িতে কিছুটা শিখে আসে, সুতরাং তাদেরকে আমরা ওইভাবেই বা বিভিন্ন গ্রুপে প্লেস করার চেষ্টা করি। সো গ্রুপ এ তে সবচেয়ে ছোটরা থাকে, এবং গ্রুপ বি তে যারা আরেকটু অক্ষরটা শিখেছে বা সিম্বল গুলো জানে ওদেরকে আমরা গ্রুপ বি তে দিয়ে দিচ্ছি। আর গ্রুপ সি তে একটু অ্যাডভান্স যারা ওরা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ক্লাসের মানে স্ট্রাকচারটা। আর আমাদের টিচার আছে আমরা কয়েকজন, কারণ আমরা এমন ভাবে এটাকে করেছি যেমন একজন না আসলে যেন আরেকজন ব্যাকআপ টিচার একজন থাকে। তো আমরা মোটামুটি আমাকে নিয়ে প্রায় 6 জনের মতো। So আমার সাথে আছে শারমিন সুলতানা শিমু। ও আমার থেকেও প্রথম থেকেই আছে আমার সঙ্গে, ওরও প্রায় 15 বছর হলো। আহ বছর তিনেক ধরে আছে সাত্তাজ আশরাফ ঈশিতা আছে, আছে ডক্টর শারমিন কাশেম, আছে অরিন মুস্তাফিজ। তো আমরা যখন একজন আসতে পারি না কোনো কারণে, তো আমরা এমন ভাবে রাখি যেন বাচ্চাদেরকে মানে ওদের ক্ষতি না হয় আর কি, ক্লাসটা মিস না হয়। তো আমরা ওইভাবে স্ট্রাকচার করে থাকি আর কি। আর আমার মনে হয় এটাই আমার মোটামুটি আমাদের কার্যক্রম আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা যেটা গত মাসে আপনাদের এই স্কুলের কার্যক্রম নিয়ে একটা রিপোর্টিং হয়েছিল প্রথম আলোতে, যেখানে আমরা সবাই জেনেছি যে বেশ কয়েক বছর যাবত আপনার স্কুলটা 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, পয়লা বৈশাখের মতো অনুষ্ঠানগুলো করে আসছে। শুধু বাংলা শিক্ষা দেওয়া না, এই অনুষ্ঠানগুলো পালিত হচ্ছে, ভীষণ উদ্দীপনার সাথে পালন করে আসছে। তো এবছরে যেটা পালিত হলো পহেলা বৈশাখ, যা অসম্ভব সুন্দর আনন্দপূর্ণ একটা অধ্যায় ছিল। বাংলা পড়া ও লেখার পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কেও শেখানো হচ্ছে এই বাংলা স্কুলে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে যে বাংলা চর্চার একটা নতুন দিক উন্মোচিত হচ্ছে। তো এখানে আমরা আরেকটা খবর পেয়েছিলাম যে ক্যাটারিং ছাড়াই, কোনরূপ ক্যাটারিং ছাড়াই একটা সুন্দর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়েছিল। এখানে শিক্ষক এবং অভিভাবকরা অংশগ্রহণ করেছিলেন। প্যারেন্টসদের এই অংশগ্রহণ আপনার বাংলা স্কুলে শিক্ষার্থী এবং আপনার জন্য কিভাবে বা কতটা ভূমিকা রাখে বলে আপনি মনে করেন? তো চমৎকার প্রশ্ন করেছো। সো পেরেন্টসরা, বাবা মায়েরা, ওদের ছাড়া কিন্তু আমরা শূন্য। হ্যাঁ, ওদের আগ্রহ, ওদের সাহায্য সবকিছু নিয়ে আমরা একটা পরিপূর্ণ সংসার বলা যেতে পারে। হ্যাঁ, তো আমি যখন কার্যক্রমের কথা বলছিলাম আমি একটু বলতে ভুলে গেছি যে আমাদের লেখাপড়া ছাড়াও আমরা প্রত্যেক ক্লাসেই চেষ্টা করি যে অক্ষর শেখার সাথে সাথে অ্যাটলিস্ট 10-15 মিনিট আমরা দেশের কথা বলি বা দেশের বিশিষ্ট দিনের কথাগুলো বলি। এবং এইসব দিনগুলোকে উদযাপন করতে আমাদের এই বাবা মায়েরা যে কি পরিমাণ সময় দেয় সেটা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, কারণ ওরা না থাকলে পরে আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। আমরা তো ওদেরকে খুব কম সময়ের জন্য পাই, লাইক 45 মিনিটস ইচ ক্লাসে। সো ওখানে তো আমরা সব শেখানো সম্ভব নয়। তো ওরা বাবা মায়ের এর জন্য খুব সময় দেয়। আর যেহেতু এটা অনলাইন ক্লাস, ওদের কমিউনিকেশনটা করতে হয় সব সময়, যে না, আজকে আমরা এটা পোস্ট করলাম, ওদের সাথে শেয়ার করতে হবে। কারণ ওদের তো আর সেলফোন থাকে না, সুতরাং আহ প্রতিটি ক্ষেত্রে মানে পড়ালেখা থেকে শুরু করে বা আমাদের প্রোগ্রাম হোক কি রান্না বান্না হোক, যেটাই হোক না কেন, স্বতঃস্ফূর্ত ভাবে আমি ওদের সাহায্য পাই। এবং আমি ওরা নিশ্চয় হয়তো দেখছেও। আমি তোমাদেরকে বলছি যে থ্যাংক ইউ সো মাচ, কারণ তোমাদের ছাড়া আমরা, যেটা আমি প্রথমে বললাম, ওরা ছাড়া আমরা একেবারেই শূন্য। সো এটাই হচ্ছে ওদের মানে আমাদের ধরে রাখার জন্য ওরা আমাদের অনেক সাহায্য করে।
মানে এটা আসলে একটা টিম ওয়ার্কের মতন আপনার কাছে? এক সাংঘাতিক টিম ওয়ার্ক। সাংঘাতিক। শুধু বাবা মায়েরা মানে যারা যে স্টুডেন্টরা যারা আছে শুধু তাদের বাবা মায়েরা না, এমনকি কমিউনিটির অন্যান্য বাবা মায়েরাও আমাদের সঙ্গে কাজ করে। সো ইটস লাইক এ টোটাল কমিউনিটি টিম ওয়ার্ক। যদি আমরা বাংলা স্কুল বলছি, কিন্তু এতে হুম আমাদের হুম। পুরো কমিউনিটি ইনভলভড। এবং আপনি যেটা আরেকটা কথা বললেন যে শুধু বাংলা ভাষা না, আপনি সংস্কৃতিকেও ঢোকাচ্ছেন। এই যে ভাষা দিবস সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছেন বাচ্চাদের, যেটা এখানে বসে খুবই মানে পাওয়াটা দুষ্কর, কারণ আমরা একটা অন্য আবহে বড় হচ্ছে আমাদের নতুন প্রজন্ম। ঠিক খুব বলেছো। ভালো জিনিস। কারণ অন্য মানে এই যে 21শে ফেব্রুয়ারিকে ওদেরকে বোঝানো, এবং ওরা মানে কয়েক বছর করে পরে ওরা নিজেরই বুঝে গেছে যেটা গুরুত্বটা কি। হ্যাঁ। হুম হুম। তো ওদেরকে প্রত্যেক বছরে অবশ্য নতুন স্টুডেন্টরা আসছে যারা চলে গেছে বা আছে, তারা জানে যে ওই দিন কি করতে হয় কি হয় ওই দিন। হ্যাঁ, আমরা এটা নিয়ে আমরা বেশ কয়েকবারই অনেকগুলো অনুষ্ঠান করেছি। এবং এবছরে আমাদের যে গানেটা আমরা অ্যাড করেছি, তাতে আমাদের ছেলেমেয়েরা আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটা ওরা নিজেরা করেছে। এবং অ্যামেজিং। সেটা একটা সত্যি লোমহর্ষক ব্যাপার ছিল ওদের মুখের হুম থেকে, হুম। মানে গানটা শোনা। এটা এটা বিগ সাকসেস। আমি দেখতে পাচ্ছি আপনি নিজেই কিন্তু খুব অনুভূতি প্রবণ হয়ে পড়েছেন কথাটা বলার সময়। এই যে মানে একটা গ্লোয়িং চেহারার ভেতরে যে শুধু বাংলা ভাষাটা না, এর উৎপত্তি কিভাবে হয়েছিল, কতটা এক্স্যাক্টলি, হ্যাঁ। প্রাণ ত্যাগের মাধ্যমে এই ভাষাটা আমাদের দেশে আহ, আমাদের আমাদের নিজের করে আজকে পৃথিবীর ভাষার জায়গায় তারা স্থান করে নিয়েছে, কিন্তু পেছনের গল্পটা কি, ইতিহাসটা কি, সেটা সবার জানা উচিত। আপনি একটা মহান কাজ করছেন। এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি একটা প্রশ্ন করতে চাই, মানে এই ব্যাপারটা নিয়ে, যে এই যে আপনি আহ, এই নতুন প্রজন্মকে ইংলিশ শিক্ষার ঠিক বিপরীতে, যেটা বাংলা ভাষা এবং আমাদের সংস্কৃতি শেখাতে কাজ করে যাচ্ছেন, এইটা করতে যে আপনার কি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়েছেন? যেমন সমস্যা বলছি এই সেন্সে যে এই দেশে বেড়ে ওঠা বাচ্চারা ইংলিশে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যখন ঘরে বাবা মার থেকে বের হয় সামনে, কিন্তু তখন শুধু এই দেশের ভাষা এবং সংস্কৃতিটাই থাকে, যেটা তাদের জন্য ভিন্ন সংস্কৃতিও বটে। এক্ষেত্রে তারা কতটা সহজে এই বাংলাটাকে গ্রহণ করে বা ধারণ করে, সামনে থেকে একটা কঠিন প্রশ্ন। সেটা ধরতে যে হ্যাঁ, আপনার কি কঠিন। ধরনের অভিজ্ঞতা হয়েছে? খুবই একটা কঠিন প্রশ্ন। কারণ এটা ঠিকই বলেছো যে ওরা এদেশে জন্ম হয়েছে যাদের, বা যারা এখানে এসে থাকতে শুরু করেছে, ওরা এই দেশের কালচারের সাথে অনেক বেশি অ্যাটাচড। হ্যাঁ। তো সেখানে আমরা একটা বাংলাটা দেখেছে প্রায় ফরেন ল্যাঙ্গুয়েজই। সো ওদেরকে বোঝানো যে না, তোমাদেরকে বাংলাটা জানতে হবে, তোমাদেরকে বাংলা সাহিত্যটা বুঝতে হবে, আমাদের বাংলার ঐতিহ্য সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। এবং এটা ওদেরকে বোঝানো দায়িত্ব আমাদেরই, যেহেতু ওদেরকে আমরা বাংলা স্কুলে নিয়ে আসি। তো প্রথমে একটু অসুবিধা হয়, কিন্তু আমার মনে হয় যখন সময়ের সঙ্গে সঙ্গে ওরা কিন্তু গ্রহণ করতে থাকে। এবং আবারও বলছি, সেই বাবা মায়েরা আবার আমাদেরকে সাহায্য করে, ওরাই বলে যে না, তোমাদেরকে তো বাংলা জানতে হবে, বাংলা শিখতে হবে। যখন দেশে যাবে তখন দাদুদের সাথে বাংলায় কথা বলতে হবে। বাংলা ভাষা কি হয়, বাংলা আমাদের যে একটা রিচ কালচার আছে, আমাদের সাহিত্য আছে, সাহিত্যিকদের সম্বন্ধে জানতে হবে। তো ওদেরকে এটা বলতে বলতে কোনো এক সময় ওরা আসলে গ্রহণ করতে শুরু করে দেয়। বাট শুরুতে একটু একটু ডিফিকাল্ট, বাট পরের দিকে আমার মনে হয় ওরা সহজ হয়ে আসে। এবং তারপরে যখন বিভিন্ন অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করে, যেমন আমরা কবিতা প্রতিযোগিতা করি, গল্প প্রতিযোগিতা করি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করি, তারপরে এই পোস্টার প্রেজেন্টেশন করি। তারপরে তো নানা রকম প্রোগ্রাম আছে, যেমন নাটক, মানে গীতিনাট্য, এমনি নৃত্যনাট্য। সেগুলোতে যখন ওরা অংশগ্রহণ করে, তারপরে ওরা আমার মনে হয় ওদের একটা গ্রহণ করার ক্ষমতাটা তখন চলে আসে। বাট শুরুতে এবং সবসময় এটা একটু সমস্যা থাকেই। এই চিত্রনাট্য কিন্তু বেশ কঠিন আমার মনে হয়। ছোট, ওরা ভিন্ন ভাষার হলেও এখানে ওইটা তাদেরকে গ্রহণ করানো, মানে কাজটা কিন্তু আপনাকে খুব বেশি দক্ষতার সাথেই করতে হয়, বা এমন একটা সিচুয়েশন করতে হয় যাতে সেটা তারা বুঝতে পারছে। কারণ চিত্রনাট্য তো না বুঝলে সেটার ভেতরে ঢোকা বা সেখানে অভিনয় করাটা, ডায়লগ বলাটা সহজ হবে না। হ্যাঁ, সেটার জন্যই আবারও বাবা মায়ের হেল্প করে আমাদেরকে। কিন্তু আচ্ছা। আমাদের যেটা আমাদের সঙ্গে আমাদের ওদেরকে যতক্ষণ পাই, ততক্ষণে আমরা ওদেরকে আসলে বাংলাটা বোঝাবার চেষ্টা করি, বারবার বলাতে চেষ্টা করি। এবং ওরা পরের দিকে কিন্তু খুব এনজয় করতে থাকে। প্রথমে যখন ব্যাপারটা বুঝে যায়, যে হুম যদি হুম। কোনো মজার ব্যাপার হয় তাহলেও খুব খুশি হয়ে যায়, বা অন্য কিছু মজার ব্যাপার না হলেও, মানে যখন একটা বোঝার
মানে কাছাকাছি চলে আসে তখন ওরা এনজয় করতে থাকে। আচ্ছা, আপনি আগের প্রশ্নের উত্তরে যেটা বলেছেন যে বাংলা ভাষাটা শেখা দরকার আছে, কারণ তারা যখন দেশে যায় তখন বাংলাদেশের আমাদের যারা পুরনো মানুষ, আত্মীয় স্বজন, তারা অনেকেই ইংলিশটা বুঝতে পারে না, সুতরাং তাদের সাথে কমিউনিকেট করার জন্য কিন্তু এই বাংলা ভাষাটা নতুন প্রজন্মের জানাটা জরুরি বলে আমি মনে করি। কিন্তু এটা ছাড়া এখানে জন্মে বাংলা ভাষাটা তাদের আর কোনো কাজে খুব একটা লাগছে না, শুধু ভাষাটা টিকিয়ে রাখার জন্য। আপনার কি মনে হয় আরো কোথাও এটার কোনো বিস্তৃত আহ, অধ্যায় আছে যে যেখানে তারা নাকি বাইলিঙ্গুয়াল হওয়াটা একটা মেধার পরিচয় বা একটা পজিটিভ জিনিস হিসাবেই আমরা দেখি? কোনটা মনে হয়? ডেফিনেটলি এটা পজিটিভ, কারণ শেখার তো শেষ নেই। আর ইদানিং তো শুনছি যে যে যত বেশি ভাষা শিখতে পারে তার সেটা লাভই হবে, ক্ষতি হবে না। কারণ আমি শুনেছি যে আমার মেয়ের থেকে, যে ও হসপিটালে কাজ করে, যে ওখানে অনেক এখন বাঙালি পেশেন্টরা যখন আসে যারা একেবারে ইংরেজি বলতে পারে না, তাদের দুভাষী দরকার হয়। হ্যাঁ। এবং আমি আরেকটা ইনস্টিটিউশনের কথা জানি যার সঙ্গে আমি জড়িত ছিলাম। ওরা হায়ার করে অন মানে বাংলা বলতে পারে এরকম সবাইকে হায়ার করছে ওরা। সো এখন যদি ওরা এরকম কাউকে হায়ার করে যারা এই দেশে জন্মেছে বা এরকম তাদের সাথে কমিউনিকেশন করতে পারে, তখন ডেফিনেটলি একটু কাজে লাগবে। তবে হ্যাঁ, ডাইরেক্টলি হয়তো বলতে পারবো না যে বাংলা শিখে তোমাদের অনেক কিছু হয়ে যাবে, সেটা বলা সম্ভব না। কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখলে পরে আমার মনে হয় সেটা সবসময় কাজে দেবে আর কি। সে যে যত একটা ল্যাঙ্গুয়েজ বা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ জানা থাকলে সেটা অবশ্যই কাজে দেবে বলে আমার মনে হয়। আমি যেমন আপনার সাথে স্প্যানিশ একমত শিখলে যে মাল্টাই হয়তো বা ল্যাঙ্গুয়েজ। জি। স্টুডেন্ট আসতে পারে, হুম বাট হুম বাংলা হুম। শিখলে আমার মনে হয় কোনো না কোনো ভাবে কাজে কাজে লাগবে। লাগবেই একদিন না একদিন। হ্যাঁ, হ্যাঁ, মাল্টাইলিঙ্গুয়াল যারা, তারা হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ পায়, বিশেষ করে যখন রাইট। তারা পরবর্তীতে কাজ করতে যায়। অনেক সময় দেখা যাচ্ছে না যে আমাদের ছেলেপেদেরকে যখন বাঙালিদের বাচ্চাদেরকে ওই ডিসেন্ডর মানে ওই এলাকাতে পাঠানো হচ্ছে, তখন কিন্তু যারা ওই বাংলাটা বুঝতে পারছে, পিক করছে, তাদেরকে কিন্তু সেই প্রজেক্টের কাজগুলোতে পাঠানো হচ্ছে। তো একদিন না একদিন এটা সুফল বয়ে আসবেই নাদির আপা, আমি আশা করি। আমিও তাই আশা আপনার করছি। অবশ্যই, এবং আপনি ওই আশাতেই কিন্তু এই যে স্কুলটা শুরু করেছেন, আপনার ইচ্ছার একটা গোড়া আছে যে মূল পথ মানে মূল উদ্দেশ্যটা কি, বাচ্চাদেরকে এডুকেট করা বাংলা ভাষাতে। এখানে আপনার দর্শকরা অনেক কিছু বলে ফেলেছে, আপনাকে অভিনন্দন জানিয়েছে অনেকেই। ফরিদা ইয়াসমিন ধন্যবাদ। বলেছেন সুন্দর শুরু। অতিথি এবং উপস্থাপিকা দুজনকেই ধন্যবাদ। এইচবি রিতা বলেছেন অনেক ধন্যবাদ নাদিরা আপা, প্রবাস থেকে আপনি আমাদের মাতৃভাষা সংস্কৃতি গেঁথে দিচ্ছেন বাচ্চাদের মাঝে। মুনমুন কোরেশি বলেছেন উই আর ব্লেসড টু হ্যাভ ইউ ইন আওয়ার কমিউনিটি, নিশ্চয়ই আপনার পরিচিত মানুষ। শাহনাজ রাশিদ বলেছেন উই আর ওয়াচিং, উই আর প্রাউড অফ ইউ। পারভেজ শাহাদাত বলেছেন অনেক সুন্দর এবং প্রশংসনীয় উদ্যোগ, ধন্যবাদ নাদির আপা আপনাকে। শামসুন ফৌজিয়া দেখছেন বলেছেন আসসালামু আলাইকুম, অভিনন্দন আজকের গুণী অতিথি ও প্রিয় সোহান আপুকে। আহ ইরানি এম কে বলেছেন নাদিরা ভাবি, ইউ ইউ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন ডিজার্ভ টু বি রিকগনাইজড। উই আর রিয়েলি লাকি টু হ্যাভ নাদিরা ভাবি ইন আওয়ার লাইফস। চারিদিকেই সবাই প্রশংসা করছে, তার মানে আপনি কমিটিতে খুব ভালো একটা কাজ শুরু করেছেন। আচ্ছা নাদিরাপা, আমি চলে যাচ্ছি আবার প্রশ্ন পর্বে। এখানে দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তারা করবেন। আমি তার মধ্যে ঘুরে আসি আপনার থেকে যে বাংলা স্কুল শুরু করা এবং আজকের দিনটা পর্যন্ত আপনার সাফল্য গাথা, ছোট বড় নানান সব গল্প বা অভিজ্ঞতা নিয়ে ভরপুর, এটা সম্পর্কে আপনি আমাদের সাথে শেয়ার করবেন। প্রথমে বলবো, ওরা যখনই ক্লাসে এসে বসে ওটা আমাদের একটা বিরাট সাফল্য। কেন বলবো জানো তো? কারণ ওরা মাল্টাই অ্যাক্টিভিটিস করে। হ্যাঁ, হুম হুম অনেক স্পোর্টস, তারপরে ছবি আঁকা, গান শেখা, তা নাচ শেখা, সবকিছুর পরেও আবার বাংলাটা আবার শিখতে হয় ওদের। শনিবার একটু আরাম করবে সেটা না করে ওদের বাংলা ক্লাসে এসে বসতে হয়। আমার মনে হয় ওটা একটা সবচেয়ে বড় সাফল্য। জাস্ট এটা এমনি বললাম, কিন্তু হ্যাঁ, সাফল্য আমার মনে হয় যখন প্রথমে আমি দেখি বাচ্চাদেরকে যখন ক্লাসে আসে বা স্কুলে আসে, তখন ওরা একটু মানে স্বচ্ছন্দ বোধ করে না। হ্যাঁ, হুম বাড়িতে হুম যেভাবে স্বাচ্ছন্দ্য বাংলাটা অনেকে কিন্তু বাসায় বলে, কিন্তু যেমন ওদের কাছে, অনেকের কাছে করছি খাইছি বলাটা ইজি। হ্যাঁ, হুম হুম। আমাদের মানে করেছি খেয়েছি, এটা ওদের প্রথমে ওদের বেশ অস্বস্তি হয় আর কি। কিন্তু তারপরে দেখা যায়
আমরা যখন কবিতা প্রতিযোগিতা শুরু করি বা গল্প প্রতিযোগিতা শুরু করি, তখন ওরা অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, ভয় পায় বা লজ্জা পায়, হ্যাঁ, যে কারণে হোক। কিন্তু তারপরে কিছুদিন পরে যখন দু একবার ওরা করে, তারপরে কিন্তু ওদের ভয়টা ভেঙে যায়। এরপরে ওরা খুবই সাবলীল ভাবে আবৃত্তি প্রতিযোগিতা বলো বা গল্প প্রতিযোগিতা বলো, সবকিছুতে ওরা অংশগ্রহণ করতে থাকে। এবং আমার মনে হয় যে এটা একটা ওদের একটা শিক্ষার একটা ব্যাকগ্রাউন্ডও বলতে পারো। কারণ তুমি তো জানো, উপস্থাপনা বা তোমার পাবলিক স্পিকিং এটা একটা আর্ট। হ্যাঁ, তো এই আর্টটা যে ওরা এখানে শিখছে, এটা যে শুধু বাংলার জন্যই কাজে লাগবে তা নয়। স্কুলে যখন পাওয়ার প্রেজেন্টেশন দিবে বা কথা বলবে, তখন আমার মনে হয় ওদের যে ভয়টা সেটা কেটে যায় এবং এইটা ওরা পরবর্তীতে কাজে লাগাতে পারবে। তো এটা আমার মনে হয় যে আমার কাছে একটা বিশেষ সাফল্য বলে মনে হয়। আর আমাদের গত প্রোগ্রামে যেটা চিত্রাঙ্গদা হলো, তো কবিগুরুর চিত্রাঙ্গদা আমরাই অনেক সময় ভালো করে বুঝতে পারি না, বা বোঝানো অনেক সময় অনেক কথা অতটা ডিপলি বুঝতে পারি না। কিন্তু যখন প্রথমে শুরু হলো চিত্রাঙ্গদা, তো যারা বিশেষ করে মেন লিডে ছিল তাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে বুঝতে হবে, না হলে পরে ওই ইমোশনটা তোমরা দেখাতে পারবে না। আর আমাদের যে নাচের কোরিওগ্রাফার ছিল নন্দিতা দাস, সেও বারবার বলেছে যে ইমোশনটা দিতে হবে তোমাদেরকে, অ্যাক্টিং করতে হবে। So আমরা বললাম যে এটা আসবে তখনই যখন ওরা বুঝতে পারবে যে কি বলছে, কথাটা কি, মানেটা কি। তা আমি খুব অবাক হয়ে গেছি, আমার কিছু পুরনো ছাত্রছাত্রীরা ওরা কিন্তু পড়েছে, মানে ওদের যে যে অংশ ছিল ওরা বাংলাতে সুন্দরভাবে পড়েছে এবং বুঝতে পেরেছে। তো আমার কাছে এটা একটা বিরাট পাওনা বলে মনে হয়েছে। চমৎকার। আসলে চিত্রাঙ্গদা তো আপনি ঠিকই বলেছেন, বোঝাটা খুব কঠিন, এবং এই অভিনয়ের সাথে চরিত্রের যে ফেস এক্সপ্রেশন দেওয়া, এটা ভীষণ কঠিন জিনিস। মানে হ্যাঁ, ওদেরকে চরিত্রের মধ্যে আগে ঢুকতে হবে, তাই বুঝতে সেটাই। হবে, তারপরে সেটাকে প্রকাশ করতে হবে, প্রকাশভঙ্গিতে থাকতে হবে। আহ, এখানে আরো কয়েকটা কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি। ইশিতা সারতাজ হক বলেছেন, নাদিরা ভাবি ইজ অ্যান অ্যাসেট ইন আওয়ার কমিউনিটি, উই আর গড সো ব্লেসড। আজিজুর রহমান দুলাল বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। শেখ আক্তারুল ইসলাম বলেছেন, সেলিব্রিটি, দারুণ ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। খুব সুন্দর আয়োজন। অনেকেই মুনমুন করাইছি, মাই ডটার স্পিক্স বাংলা ভেরি ওয়েল বিকজ অফ নাদিরা ভাবি। অনেকেই নিজেদের মতামতগুলো জানিয়েছেন খুব সুন্দর করে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় সবাই একটু ভেরি কাইন্ড। হুম হ্যাঁ, হুম। আমি হয়তো অবশ্যই। এতটা কিছু করি না, বাট সবাইকে মিলেই আমরা একসঙ্গে সবকিছু করি। আমার একার কোনো কৃতিত্ব নেই এতে। পক্ষে সম্ভব না, না সেটা ঠিক আছে অবশ্যই। আর এটা আমার সর্বশেষ প্রশ্ন আমার তরফ থেকে, এরপরে যদি দর্শকরা কোনো কিছু করেন সেটা থাকবেন। আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আপনার এই স্কুলের শুরুটার লক্ষ্য যা ছিল, যেটা নিয়ে আপনি শুরু করেছেন, সেটা কি ছিল, এবং বর্তমানে দাঁড়িয়ে আপনার স্কুল নিয়ে সেটা কতটুকু পূরণ হয়েছে, এবং ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি? তো দুটো পার্ট না, যে আমি হুম। কতটা সাফল্য হয়েছে বা কতটা। প্রথমে যখন শুরু করেছিলাম তখন তো মনে হয়েছিল যে আসলে আমি যখন ওয়েস্ট বেঙ্গলের যে স্কুলটাতে ছিলাম ওখানে আমি অনেক কিছু শিখেছি। সো ওগুলোই আমি আবার এখানে আবার ওগুলো আমি করতে চেয়েছি, সেগুলো আমি করতে পেরেছি। সো সেই দিক থেকে আমি খুব একটা অখুশি না, কিন্তু আমার মানতে মানে কোনো রকম দ্বিধা নেই যে ইদানিং কালে কিন্তু স্টুডেন্টের এনরোলমেন্ট কমছে। হ্যাঁ, সেটা একটু ভাবাচ্ছে আমাকে যে মানে আমরা কি এমন কিছু করছি যার জন্য আহ কোনো একটা কারণে বা আমি জানি বাচ্চারা এখানে অনেক বেশি ইনভলভ, ওরা সময় দিতে পারছে না। সো আমরা কি অন্যভাবে কিছু করতে পারি? যেমন যদি ওদেরকে মানে আরো ভাবে আনা যায় বা কিভাবে আমরা ওদের অ্যাট্রাক্ট করতে পারি, বা বলা যেতে পারে মার্কেটিং করতে হবে কিভাবে, সেটা আমাদেরকে একটু শিখতে হবে মনে হয়। তো সেটা হচ্ছে একটা দিক। আর প্ল্যানিং যেটা বলছো, প্ল্যানিং, হ্যাঁ আমার কিন্তু এবার একটা বড় প্ল্যানিং আছে। আমি যেটা আমার শিক্ষিকাদের সাথে ওদের সাথে আমি শেয়ার করি সবসময়। আমি এবার বলেছি যে আমি তো অনেক দিনই থাকলাম, এবার আমার ফাইনাল প্ল্যানিং হচ্ছে আহ, ওদেরকে এবার দায়িত্বটা বুঝে নিতে হবে। যেমন শারমিন সুলতানা শিমুয়া আছে 15 বছর, ঈশিতা আছে, শারমিন আছে, আহ, আমাদের অরিন আছে, তারপর আমাদের নতুন গানের টিচার ঈশিতা ফেরদৌসী আছে। ওদেরকে ওদের হাতে আমি বুঝিয়ে দিয়ে
আমার দায়িত্বটা শেষ করব। এমন আমার মনে হয় দে আর রেডি, দে ক্যান টেক দিস। হ্যাঁ, সেটা আমার খুবই আশা যে ওরা এটা নিয়ে নিবে। আর আরেকটা আমার ইচ্ছে আছে, সেটা হচ্ছে যে আমাদের বাংলা স্কুল থেকে যারা বেরিয়ে গেছে আগে, তাদেরকে আমি যদি কোনোভাবে ইনভলভ করতে পারি। হ্যাঁ, তুমি এর আগে যেটা প্রশ্ন করছিলে এটা কি কাজে লাগবে বা কাজে লেগেছে কিনা, সেজন্য আমি ওদেরকে আনতে চাই, যে ওরা এসে যদি বলতে পারে যে ওদের কোনো কাজ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, সেটা যদি ওদের মুখ থেকে এখনকার ছেলেমেয়েরা শুনে, ওদের ওদের কথার ওরা বেশি দাম দেবে। হ্যাঁ, যে ওরা এই জেনারেশন টু জেনারেশন একই ধাপে কথা হলে আমার মনে হয় সেটা অনেক বেশি লাভ হবে। সো আমার এটা ইচ্ছা আছে যে আমরা এটা একটা গ্রুপ করে ওদেরকে আমরা আনবো। এটা হচ্ছে আমার প্ল্যানিং এর মধ্যে আছে। আমি জানি না এটা সব করতে পারবো কিনা, মনে হয় এটা আমার পক্ষে সম্ভব হবে। আরেকটা প্ল্যানিং আমার আছে, সেটা হচ্ছে যে আমাদের স্কুল ছাড়াও আরো তো অনেক অনলাইন স্কুল আছে, ইন পার্সন স্কুল আছে। যদি আমরা কোনো সময় এক সময় একটু বসে কথা বলতে পারি, যেমন ওনারা এমন কিছু হয়তো করছেন যেটা আমরা করছি না, সেটা আমরা একটু করতে পারি। বা আমরা যেটা করছি মেবি ওরা করছে না, ওরা আমাদের থেকে চাইলে কিছু নিতেও পারে, কিন্তু আমি ওদের থেকে কি নিতে চাই আর কি। So, আমি জানি না এটা আদৌ সম্ভব হবে কিনা। মেবি প্রথম আলো যদি একটা উদ্যোগ নিয়ে বলে যে বিভিন্ন স্কুলগুলো একসাথে হয়ে যদি আমরা একটা কথা বলি যে আমাদের কি কোনটা ভালো কোনটা খারাপ, তো সেটা একটা প্ল্যানিং মনে মনে আছে, দেখা যাক কি হয় আর কি। অবশ্যই। এরকম একটা ব্যাপারটা ঝালাই করে নিলে, একটা গোল হ্যাঁ, টেবিলের মতন বৈঠক বসে একটা ঝালাই করে নিলে ব্যাপারটা হয়তো ভালো দিকে এক্স্যাক্টলি। যে আগাতেও পারে। কারণ আমি মনে করি মানুষ ভেদে সবার চিন্তা ভাবনা, থটস এবং ক্রিয়েটিভিটি ভিন্ন। এক্স্যাক্টলি। তো আমরা আহ, দেখি কত প্রশ্ন আছে কিনা। এইচবিরিতা এইচবিরিতা কি আসবে, প্রশ্ন নিয়ে আসবে? ডাকবো। হ্যাঁ, ধন্যবাদ সোহানা নাজনীন। আসলে দর্শকদের প্রশ্ন ছিল কিছু, কিন্তু হুম হুম আমার মনে হচ্ছে যে আমাদের অতটা সময় দেওয়া যাবে না। হুম তো হুম। আমি দুই একটা প্রশ্ন রাখছি। আহ, সবার আগে উম, নাদিরা ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রায় অনেক দিন থেকে শুনছিলাম যে আপনি আসবেন আসবেন। সোহানা নাজনীন আমাদেরকে আপনার কথা অনেক বলেছে। আমি শুনছিলাম আপনার সকল কথা, ক্যামেরার পিছনে বসে থেকে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনি আসাতে অনেক আমাদের যারা দেখছেন তারা খুব অনুপ্রাণিত হচ্ছেন এবং অনেক সুন্দর সুন্দর মন্তব্য করছেন। তো আপনার কাছে নাদিরা ফারুক আমি একটা প্রশ্ন রাখতে পারি? নিশ্চয়ই। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমি যে এতক্ষণ আপনাদের কথা অনেক শুনলাম, যে আমাদের দেখা যায় যে বাচ্চাদের যে উদ্যোগটা আপনি নিয়েছেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য প্রাউডের বিষয়। আমরা কাজটা করছি, আমাদের বাচ্চারা কিছুটা তো বলতে পারবে, বুঝতে পারবে, লিখতে পারবে অ্যাটলিস্ট। সেই সাথে আমাদের সংস্কৃতিটা তো তারা ধারণ করছে। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে অনেক সময় দেখা যায় যে আমরা একটা জেনারেশন, লাইক আমরা যে অবস্থানটাতে থাকি, আমরা সে অবস্থানে থেকে আমাদের বাচ্চাদের ফিউচারটা কিংবা তাদের কি করা উচিত, আমাদের যে একটা কালচারাল বিলিফ আছে সেখান থেকে আমরা কাজটা করি। তো এরকম কি হওয়ার সম্ভাবনা আছে? কিংবা আপনার কি মনে হয় যে যে বাচ্চারা এই যে বাংলা স্কুলটাতে আসছে, শিখছে, বাচ্চারা স্বতঃস্ফূর্ত ভাবে আসছে, নাকি এখানে এমন এমনও কি হতে পারে যে কোনো বাবা মা মানে জোর করে বাচ্চাকে আনছে যেটা বাচ্চা করতে চাচ্ছে না? যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, সেটা কিন্তু তার জন্য দুই ফিল্ডেই ক্ষতিকর হবে, বাংলা ইংলিশ দুই দিকে ক্ষতিকর হবে। তো আমার আমার পয়েন্টটা হচ্ছে যে যে বাচ্চারা আসছে, আমরা চাই আমাদের বাচ্চারা আসুক, শিখুক, কিন্তু বাবা মাদেরকে বুঝতে হবে যে আমি এটা জোর করে করছি না, আমি তাকে বুঝিয়ে কিংবা তার মন খুশি মতো কাজটা করছি। তো আপনারা কি এই বিষয়টার দিকে নজর রাখেন? অবশ্যই। কারণ মানে প্রথমে আমি বলেছিলেন যে বাবা মায়েদের সাহায্য ছাড়া হয় না। সুতরাং এখনকার বাচ্চারা জোর করে কিছু করানো যায় না। হ্যাঁ, সো ওদেরকে যেমন বাংলা শেখানোই হোক বা কবিতা শেখানোই হোক, বেশি জোর করলে ওরা আসবেই না, আনা সম্ভবই না। সুতরাং আমার মনে হয় আমরাও সেদিকে খেয়াল রাখি, কারণ যার ফলে আমি একটু আগে বলছিলাম যে আমাদের এনরোলমেন্ট কিছু কমে যাচ্ছে। হয়তো বা এই কারণে, কারণ হয়তো যারা জোর করে দিতে চাচ্ছে তারা জোর করছে না, বা আমরাও চাই না যে কাউকে জোর করে নিয়ে আসা আর কি।
তবে প্রথমে তো স্বতঃস্ফূর্ত ভাবে কেউ সেটা কোনো কিছু করবে না, না। যেমন ওকে যদি বলা হয় তোমাকে এখন ক খ সারাক্ষণ শিখতে হবে, তো শিখতে চাইবে না। কিন্তু তারপরে আস্তে আস্তে যদি আমরা যখন যে একটু বলছিলাম, যখন নাটক করছে, যখন ওরা একসাথে হচ্ছে, তখন ওরা একটা পার্টি পার্টি ভাব হচ্ছে, ফ্রেন্ডদের সাথে মিট করছে, ওইরকম জায়গায় যদি যখন আসে তখন ওরা খুব একটা আপত্তি করে না। তবে হ্যাঁ, রাইট। যদি কোনো বাচ্চা একেবারে শিখতে না চায় বা বাবা মায়েরা জোর করে আনুক, সেটা আমরা অবশ্যই চাইবো না। এবং জোর করে আনলে পরে আমরা শেখাতেও পারবো না, সেটা সম্ভবও না। হ্যাঁ, অনেক সময় আমাদের মনে হয় যে আমরা তো আমাদের সময়টা দিচ্ছি, সুতরাং ও যদি ওই সময় না দিতে চায় তাহলে বোধহয় আহ না আসলেই বোধহয় বেটার হয়। তা আমি আমার বাবা যারা যে অনুষ্ঠান দেখছে আমি তাদেরকে বলবো যে তোমাদের যদি কখনো মনে হয় যে বাচ্চারা আসতে চাইছে না বা জোর করছে, মেবি ওদেরকে বোঝানো যেতে পারে, কিন্তু জোর করা যাবে না। তা আমিও করবো না, এবং আমার আশা করি আমার কোনো বাবা মায়েরও করবে না সেটা। রাইট। আপনাদের, আমার মনে হয় যে আপনারা এত ভালো একটা কাজ করছেন, বৃহৎ একটা কাজ করছেন এখানে। আপনাদের হয়তোবা আগামীতে যুক্ত হতে পারে এরকম কেউ, যেমন এই যে এখন এত সুন্দর করে কথা আপনারা বললেন, যেমন এরকম যদি পরামর্শদাতা কেউ, যেটাকে বলে অ্যাডভাইজার, যদি এরকম কেউ থাকে। এই যে বললেন যে একটু আপনাদের ভর্তির সংখ্যাটা আহ কমে গেছে, তো হয়তোবা কোনো বাচ্চা আসতে চাচ্ছে না, মা তাকে জোর করে এনেছিল কিন্তু এখন আর পারছে না বাচ্চার সাথে। তো সেই ক্ষেত্রে হয়তোবা আপনাদের আম, একজন পরামর্শদাতা কেউ থাকতে পারে, যিনি অনেক প্যারেন্টস আমরা বাঙালিরা অনেক কিছু বুঝতে পারি না। আমার মা, আমি যে জিনিসটা আজকে বুঝতে পারি আমার মা সেটা বুঝতে পারবেন না। তো যদি এরকম তাদেরকে, প্যারেন্টসদেরকে যদি মানে পরামর্শটা দেওয়া হয় যে হ্যাঁ বাচ্চাকে জোর করবে না, কিন্তু আমরা তো চাচ্ছি আমাদের বাচ্চারা স্কুলটাতে ভাষাটা সংস্কৃতিটা শিখুক। তো সেই ক্ষেত্রে আমার বাচ্চা চাচ্ছে না, থাক আমি তাকে নিব না, এইটা করার পরিবর্তে আমরা বিকল্প হিসেবে কিছু বাচ্চাদেরকে অন্যভাবে বুঝাতে পারি, অন্যভাবে তাদেরকে ধীরে ধীরে এখানে অভ্যস্ত করাতে পারি, পরিচয় করাতে পারি আমাদের বাংলা ভাষা, আমাদের সংস্কৃতিটা সম্পর্কে। হয়তো তার একটু সময় লাগবে, 6 মাস 1 বছর, কিন্তু ধীরে ধীরে বাচ্চাটাকে আমরা অভ্যস্ত করিয়ে তারপর স্কুলটাতে নিয়ে আসলাম। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চাদেরকে একেবারে যে ও আসতে চাচ্ছে না থাক তার শিখতে হবে না, এটাও আমাদের করা হচ্ছে না। আমরা সময় দিচ্ছি, কিন্তু আমরা বাচ্চাটাকে কিন্তু আমাদের বাবা মা যা চাচ্ছি সেটাও করতে, তারা অবশেষে করতে পারছে। তা আমার মনে হয় যে আপনার যে বৃহৎ পরিকল্পনা, হয়তো আগামীতে আপনি এরকম কোনো পরামর্শদাতাও রাখবেন, ডেফিনেটলি আমার বিশ্বাস যে যেসব বাবা মায়েরা বুঝতে পারে না, সোজা হাল ছেড়ে দেয়, আহ তারা হয়তো, তাদের জন্য এটা উপকার হবে যে আমরা একটু সময় নিই, বাচ্চাকে বুঝাই সুন্দর করে, ধমক না দিয়ে ইতিবাচক ভাবে তাকে পরিচিত, পরিচয় করাই আমাদের সংস্কৃতি ভাষাটা নিয়ে। তাহলে এটা আরো সুন্দর একটা কিছু হবে। এবং ডেফিনেটলি আমরা আপনার সাথে আছি যে অবশ্যই কোনো খুব সময়। ভালো একটা সাজেশন দিয়েছেন। সো আমি যারা বাবা মায়েরা দেখছে, আমার মনে হয় যে যারা আসতে, যেসব বাচ্চারা আসতে চায়, ওরা যদি যারা আসতে চায় না তাদের Right. সাথে একটু কথাবার্তা বলে, মেবি পিয়ার প্রেশারও আসতে পারে আর কি। হ্যাঁ, সো এটা একটা হ্যাঁ, বন্ধুদের নিশ্চয়ই ভেবে দেখলে, দেখা। ছোট নিজের বন্ধুদের দেখলে উৎসাহ হ্যাঁ, পায়। রাইট। এক্স্যাক্টলি, যখন ওই কিছু একটা প্রোগ্রাম হয় যে এক বন্ধু আসলো বা অন্য বন্ধু যদি পার্টিসিপেট না করে সে তো আর আসতে পারছে না, কিন্তু সে পার্টিসিপেট করলে সে আসতে পারে। হ্যাঁ, তো এরকম করে হয়তো বা একটা ইচ্ছা ডেভেলপ করা যায়। এখন হ্যাঁ। এখন পরামর্শদাতা যেটা বলছেন, আই এম ওপেন টু দ্যাম, যদি কেউ হতে চায়, আমার আমার কোনো আপত্তি নেই, বরঞ্চ রাইট। আমাদের জন্য তো সেটা মানে খুবই ভালো হয়। হচ্ছে আমাদের বাচ্চাদেরকে, আমরা তো বাঙালি, আমরা যত শিক্ষিত হই, আধুনিক হই, তারপর আমাদের ঘুরে ফিরে ওই চড় থাপ্পড় চলে আসে, তুই তুকারি চলে আসে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তো আমার কথাটা হচ্ছে, হ্যাঁ আমরা চাই আমাদের বাচ্চারা প্রবাসের মাটিতে বাংলা শিখুক, সংস্কৃতি শিখুক, কিন্তু এটার জন্য কখনো তুই তুকারি, ধমক থাপ্পড় দিয়ে আম, এরকম করে প্লিজ স্কুলে আনার চেষ্টা করবেন না। আমাদের নাদিরা ফারুক এখানে আছে, আপনাদের বাচ্চারা যদি কেউ একটু অনীহা দেখায়, আপনারা নাদিরা ফারুকের সাথে কথা বলবেন, উনি খুবই বিজ্ঞ একজন মানুষ। ওনার সাথে কথা বললে উনি আপনাদেরকে পরামর্শ দিতে পারবে। বাচ্চাদেরকে মারপিট না করিয়ে একটু সময় দিন, তাদের সাথে ধীরে ধীরে পরিচয় করান, ছোট ছোট ভিডিও ক্লিপ দেখান বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, ছোট ছোট জিনিস, বাংলায় কিভাবে কথা বলে, অক্ষরগুলো কি, তাদেরকে একটু নিজে সময় দিয়ে ঘরে ওদেরকে একটু পরিচিতি করান। তারপর আমাদের নাদিরা আপা তো আছেই, ধীরে ধীরে হয়তো আপনি চাচ্ছেন আজকেই আপনার ছেলে বাংলা স্কুলে যাবে, হয়তো এটা কালকে যাবে, একটু সময় লাগবে। এভাবে কিন্তু সে জিনিসটাকে নিজে থেকে ভালোবেসে গ্রহণ করবে। আর অনেক অনেক শুভকামনা নাদিরা আপা আপনাকে।
আশা অনেক করি অনেক আপনার সাথে আবারও ধন্যবাদ। দেখা হবে। কিন্তু আমি জাস্ট একটা, আমার মনে হয় না যে চড় থাপ্পড় দেওয়ার আর যুগ এখন আছে। কাউকে চড় থাপ্পড় আর দেওয়া একদম, যায় না এখন। এই দেশে হ্যাঁ। তো নাই, এ দেশে তো নাই। আপু অনেস্টলি বলি, চোর থাপ্পড় দেওয়ার যুগটা এখনো আছে। আমি যদি এখন আমি কথা বলতে গেলে লেন্দি হয়ে যাবে। আমি যখন জ্যাকসন হাই, জামাইকার রাস্তাঘাটে যাই, আমি স্টিল দেখি বাচ্চারা, আমি বাহিরের দেশের গুলো তো আছে, আমি আমাদের বাঙালিদের মধ্যে এখনো আমার চোখে প্রতি বাজারে গেলে আমার চোখে ধরা পড়ে। হাজবেন্ড ওয়াইফ বাজার করছেন, না তারা ব্যস্ত, কিছু একটা নিচ্ছেন, ছোট বাচ্চা পিছনে একটা ক্যান্ডি চকলেটের জন্য দৌড়ছে, আম, মনোযোগ দিচ্ছেন না, তাড়াহুড়া করছেন, বাবা মাকে ধমক দিচ্ছেন যে তুমি ওকে দেখতেছো না কেন, এরকম করছে। মা বাচ্চাকে ধমক দিচ্ছে, মানে কারণ হচ্ছে জামাই তাকে এখন ধমক দিল, এটা তার ভালো লাগেনি মানুষের সামনে, তখন মা সেই বাচ্চাটাকে ধমক দিচ্ছে, কখনো পিঠে থাপ্পড় দিচ্ছে, কখনো খুব বাজে ভাবে বলতেছে যে এই থামবি তুই, এরকম। তো আমি দেখি এগুলা হচ্ছে। আই মিন, সবকিছু ফেলে যে আমি আজকে ইলিশ মাছ কিনতে এসেছি, আমি আজকে রুই কাতলা খাবো, আমার স্বামীকে নিয়ে আজকে আমি হানিমুন করব, ওই শখগুলো সব ফেলে এই মুহূর্তে আমার বাচ্চা আমার অ্যাটেনশন চাচ্ছে, আমি বাচ্চাটাকে আগে কোলে নেই, বাচ্চাটা শান্ত হলে তারপর আমি হানিমুনে যাই, ইলিশ মাছ খাই। আমরা এখনো ওইভাবে ভাবতে শিখিনি। আমরা এখনো আমাদেরকে নিয়ে বেশি ভাবি, বাচ্চাদেরকে আমরা মনে করি যে আহ একটু দ্বিতীয় সারিতেই এখনো বেশিরভাগ আমরা প্যারেন্টসরা রাখি। তো আশা করি আমাদের পরিবর্তন হবে, বাচ্চা সবার আগে নিশ্চয়ই। প্রায়োরিটি। দ্যাটস ইট। ধন্যবাদ এইচবিরিতা। আমি আসলে নাদিয়া ফারুকীর সাথে একটা ব্যাপারে খুব মিলে যাচ্ছে, যে যেটা একটা এনভায়রনমেন্ট তৈরি করা, এই যে বাচ্চাদের বাংলা শেখানোর ব্যাপারে এনভায়রনমেন্ট তৈরি করা, যেটা বললেন যে একটা সবার যে উপস্থিতি, একটা পার্টি পার্টি ভাব, বাচ্চারা কিন্তু এটা পছন্দ করে। এবং প্রচার অবশ্যই আছে, যে যে কোনো জিনিসের আহ, জন্য প্রচার করাটা খুব দরকার, এবং একটা পরিবেশ তৈরি করা যেটা বাচ্চাদেরকে আকর্ষণ করে নিয়ে আসবে এবং তারা স্বতঃস্ফূর্ত ভাবে একটা জিনিস শিখবে, ফ্রেন্ডলি যেই এনভায়রনমেন্ট যেটাকে আমরা বলি। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ নাদিয়া ফারুকী। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন, বলতে পারেন, আমি এরপরে অনুষ্ঠান শেষ করব, আমরা অলমোস্ট আহ, শেষের দিকে। আচ্ছা, যারা তোমরা সবাই আমাকে আপনারা কমেন্ট করেছেন এত ভালো ভালো, অনেক অনেক ধন্যবাদ। আমি জানি না এটার কতটুকুন যোগ্যতা আমার আছে, বাট যেটুকুন পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাচ্ছি সোহানাকে, রীতাকে এবং প্রথম আলোকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। তো আমারও এখানে শেষ করে দিই। তো আপনারা যে যেখানে থাকুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জরুরি সব আলোচনা হচ্ছিল কিন্তু সময় শেষ হয়ে যায়। যদিও আজকে 40 মিনিটে আমরা শেষ করে ফেলেছি, এবং আমাদের সাথে এই অতিথি হিসাবে আসায় আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি আপনার বাংলা স্কুলের জন্য। বাংলা স্কুল নিয়ে আপনি এগিয়ে যান, আপনার স্বপ্ন পূরণ হোক, আমাদের প্রজন্মও বাংলার আলোকে আলোকিত হোক। আমাদের ধন্যবাদ। অনুষ্ঠানটি লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমাদেরকে, আমরা অনুপ্রাণিত হব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছে বৃহস্পতিবার রাত 9টায় আবার দেখা হবে টক অফ দ্য উইক অনুষ্ঠানে, ভিন্ন কোনো অতিথির সাথে, ভিন্ন কোনো সঞ্চালনায়, ভিন্ন কোনো বিষয় নিয়ে। তার আগ পর্যন্ত জীবন আনন্দের হোক, ভালোবাসার হোক। শুভরাত্রি। শুভরাত্রি।